হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহনা মরিয়ম নূর সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তখন বিভিন্ন মিডিয়া, পত্রিকা বা বিভিন্ন পরীক্ষার মধ্যে পর্যন্ত এই সিনেমার নাম এসেছিল যে এই সিনেমাটাকে তৈরি করেছে বা এই সিনেমাতে প্রধান চরিত্রে কে অভিনয় করেছে এগুলো নিয়ে। সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন এবং এই সিনেমাটা এরকম সিনেমা যেটা আজ থেকে 3 বছর আগে মুক্তি পাওয়ার পরে আমি বলবো যে আগামী 10 বছর পরেও যদি কেউ দেখে তারপরেও তার কাছে এই সিনেমাটা ভালো লাগবে। এখন কথা হচ্ছে যে এই সিনেমাটাতে কী এমন আছে যেটার জন্য এটা এত ভালো লাগবে বা আরও 10 বছর পরেও এটা মানুষ দেখলে পছন্দ করবে, এটা নিয়ে আমি জাস্ট আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা বিষয় হচ্ছে যে এই সিনেমার কিন্তু বিভিন্ন ধরনের রিভিউ অন্যরা দিয়েছে। আমি জাস্ট আমার দৃষ্টিকোণ থেকে এইটা একটু অন্যভাবে বা ভিন্নভাবে এটার সিনেমা নিয়ে কথা বলবো। দেখুন, আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন বা দেখবেন তারা দেখবেন যে এই সিনেমাতে অর্থাৎ রেহনা মরিয়ম নূর সিনেমাতে আজমেরি হক বাঁধন সে সারাক্ষণ একটা রাগি মোডে থাকে এবং সে কী জন্য এরকম একটা রাগি মোডে বা কী জন্য সে একজন সিঙ্গেল মাদার হিসেবে লাইফ লিড করে এবং ফ্যামিলিও চালায় সেই ব্যাপারের ব্যাকগ্রাউন্ড ব্যাপারগুলো সে দেখায় নাই পরিচালক, কিন্তু আমরা বুঝতে পারছি যে সে নিশ্চয়ই কোনো ট্রমার মধ্যে তার ছোটকাল অতিবাহিত করেছিল, যার জন্যে তার চেহারাতে সবসময় একটা রাগি ভাব, কারোর সাথে নর্মালি কথা বলতে গেলেও তার চেহারাতে একটা রাগান্বিত ভাব থাকে এবং মাঝে মধ্যে সে কৃত্রিমভাবে তার বাচ্চার সাথে সে কথা বলে হাসি মুখ। এখানে আমি আমার এই ভিডিওর টাইটেলে বলেছি এটা মূলত সবটাই কি মেয়েদের গল্প। এখন কী জন্য এটা পুরোটাই মেয়েদের গল্প এই ব্যাপারটা বললেই আপনারা অন্য একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কথাটা দেখবেন। যেমন যে এইখানে আজমেরি হক বাঁধন সে মূলত একজন ইয়াং বয়সী সিঙ্গেল মাদার এবং তার একটা ট্রমার কারণে মূলত সে সবসময় রাগান্বিত থাকে এবং তার ফ্যামিলির দায়িত্ব যেহেতু তার কাঁধে সেই জন্য সে কি আরও এক্সট্রা প্রেশার নেয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সে কী ধরনের ট্রমার শিকার হয়েছিল সেটা কিন্তু পরিচালক আমাদেরকে সরাসরি দেখায়নি, কিন্তু তার যে তার মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে সে কিন্তু খুবই দারুণ অভিনয় করেছে। নর্মালি এত ছোট বাচ্চারা বাংলাদেশের সিনেমাতে খুব ভালো অভিনয় নর্মালি করে না, বেশিরভাগ দেখা যায় যে তাদেরকে যে শিখে দিয়ে অভিনয় করাচ্ছে সেটা বোঝা যায়, কিন্তু এখানে মনে হয়েছে না সে অনেকটা জাত অভিনেতার মতন তার ডায়লগ ডেলিভারি বা তাকানো মানে সব মিলে বলা যায় যে একটা মিষ্টি মেয়ের অভিনয় করেছে এবং সুন্দরভাবে করেছে। এবং সে ক্লাস 1-এর একটা বাচ্চা এবং তাকেও কি স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবং সেটার কারণে বাঁধনের কাছে এবং বাঁধনের রাগের কারণে বা ওই যেটা বলবো যে পার্সোনাল ইগো এগুলোর কারণে মূলত কি এবং স্কুলের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের পরিবেশের কারণে সব মিলে কি সে একটা ট্রমার মধ্যে পড়ে যায় বা মানসিক একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়। আবার দেখেন এরা 2 বয়স হতে এই বাচ্চা থেকে বড় যে মূলত এখানে এই চরিত্রে অভিনয় করে, অর্থাৎ এখানে যে আর একটা টিনেজার মেয়ে আজমেরি হক বাঁধনের স্টুডেন্ট এনি, সেও কিন্তু একটা প্রেশারের মধ্যে যায় যে কি সে চাচ্ছে যে তার ফ্যামিলি যেহেতু তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তার একটা ভালো সার্টিফিকেট নিয়ে এখান থেকে বের হওয়া দরকার, কিন্তু সে তার টিচার দ্বারা সেটা তার দোষের কারণে হোক বা টিচারের দোষের কারণে হোক এই দোষেরগুলোর কারণে কিন্তু সে এটার জন্য সে কষ্ট পাচ্ছে, কিন্তু সে কাউকে বলতে পারছে না। আর সেই কষ্টটা যখন বাঁধন নিজের কাঁধে নিয়ে কলেজের মধ্যে অধ্যক্ষের কাছে বিচার দেয় তখন আমরা এই 3টা ঘটনাকে বা 3টা মেয়ের কাহিনীকে আমরা রিলেট করতে পারি যে হয়তো বা বাঁধনে ছোটোকালে তার মেয়ের মতন সে বিভিন্ন ধরনের অ্যাবিউজ বা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল, পরবর্তীতে সে যখন স্টুডেন্ট ছিল অ্যাবিউজের শিকার হয়েছিল, যেই কারণে এই মধ্যবয়স্ক এসে বাঁধনের চেহারাতে শুধু সবসময় রাগে ভাব থাকে। তো ওই যে ঘটনাটা বললাম এই পুরোটা কিন্তু নারী কেন্দ্রিক, যে নারীরা কীভাবে বড় হচ্ছে এই সমাজে, অর্থাৎ এইটা তো একটা হাই ক্লাস অবস্থা দেখিয়েছে যে কি যারা মেডিকেলে পড়ে বা মেডিকেলের ডাক্তার এরা কিন্তু মোটামুটি একটা হাই ক্লাস লেভেলের জীবনযাপনের চেষ্টা করে বা করে। তো ওই জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখবো যে এত ভালো সোসাইটিতেও যদি এইরকম হ্যারাসমেন্ট বা অ্যাবিউজের শিকার হয় মেয়েরা, তাহলে যারা লোকাল মানুষ বা আরও নিম্নবর্গের মানুষ তাদের কী অবস্থা, তারা কী ধরনের খারাপ অবস্থায় পড়ে বা কী ধরনের অ্যাবিউজের শিকার হয়, হ্যারাসমেন্টের শিকার হয় সেটা তো ভাবনা করা লাগে না, এমনি বোঝা যায়। তো এই যে
মেয়েদের যে জীবন সার্কেলটা সেটা খুব সুন্দরভাবে মূলত ডায়লগ ডেলিভারির মাধ্যমে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর এটার উপস্থাপনাটা এতই সুন্দর হয়েছে, ডায়লগ ডেলিভারিগুলা, তারপরে তাদের অঙ্গভঙ্গি বা তাদের পারফরমেন্স সবগুলো মিলে এতই দারুণ হয়েছে যে এটা যে কারো, সে যদি শুধু নারী কেন্দ্রিক বা সারাক্ষণ নারী নিয়ে যেসব গল্প এসব সিনেমা যদি তারা নাও দেখে, বিশেষত আমার কথাও যদি বলি, আমি যেসব নারী কেন্দ্রিক সিনেমা সেগুলোতে পরিচালকরা ভালোভাবে উপস্থাপনা দিতে পারে না নারী কেন্দ্রিক ক্যারেক্টারগুলোকে, যে জন্য আমি সিনেমাগুলো নারী কেন্দ্রিক হলে কম দেখি। কিন্তু এখানে মনে হয়েছে না, যে কেউ যারা নারী কেন্দ্রিক সিনেমা দেখে না তার কাছেও কি এই সিনেমাটা ভালো লাগবে, এত মনে হয়েছে, এত ভালো মনে হয়েছে। এই জন্যে আর এর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু এত সূক্ষ্মভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে প্রতিটা 2 সেকেন্ডের সিন হোক বা 5 সেকেন্ডের সিন হোক, ওই রকমের আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাই সিন অনুযায়ী, এবং ক্যামেরার মুভমেন্টগুলোও কি ওই রকম সিন অনুযায়ী নড়াচড়া করে। তো সব মিলে বলবো যে এটা মূলত মেয়েদেরকে যে কীভাবে বড় হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে, তাদেরকে কীভাবে সোশ্যাল মানুষজন দেখে বা কীরকম তাদেরকে দেখতে চায়, এই ব্যাপারগুলা কি পরিচালক আমাদের সামনে উপস্থাপন করেছেন। আরেকটা হচ্ছে পরিচালক কিন্তু এই সিনেমা দিয়ে কোনো স্টেটমেন্ট দেন নাই, সে জাস্ট ফ্যাক্টরগুলা যে এই ব্যাপারগুলা ঘটে এবং এই ব্যাপারে আপনাদের বা দর্শকদের কি মত, এইরকমভাবে সিনেমাতে উপস্থাপন করেছেন। আর এত ভালো সিনেমা হওয়ার কারণেই মূলত বলিউডের অনুরাগ কাশ্যপের মতন পরিচালকের মতন আরও ভালো ভালো পরিচালকরা এই সিনেমার প্রশংসা করেছিল নর্মালি, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না। তো সব মিলিয়ে বলবো যে সিনেমাটা 3 বছর পরে আমি দেখেছি, আমার কাছে এখনও ভালো লেগেছে, এবং আগামীতে যদি যারা এখনও দেখেন নাই বা আরও 10 বছর পরে যদি দেখেন, আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে তখনও সিনেমাটা বেশ ভালো লাগবে, কারণ সিনেমার যে গল্প উপস্থাপনা সেটা ছিল দুর্দান্ত। আর একটা ব্যাপার হচ্ছে যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে সিনেমাতে কিন্তু বাঁধনকে ওই রেহনা মরিয়ম নূর এই 3 নামে বা এই পুরোটা নামে ডাকা হয় না, তাকে শুধু সব জায়গায় রেহেনা রেহেনা ডাকা হয়, বাকি 2টা শব্দ যে এটা কিন্তু ডাকা হয় না। তো এখানে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখানে তার নাম মূলত রেহনা মরিয়ম নূর, এখানে মূলত ওই যদি আমরা শব্দগুলো আলাদা করি তাহলে দেখা যাবে এখানে 3টা মানুষের নাম ব্যবহার করা যায়। আর পরিচালকও এখানে 3টা মানুষ, একটা ছোট বাচ্চা, একটা টিনেজার এবং একজন মধ্যবয়স্ক যুবতী, 3 জনের একটা জীবন সার্কেল এখানে উপস্থাপন করা হয়েছে। এরকম মনে হয়েছে যে 3টা জীবন একই সূত্রে গাঁথা, এরকম মনে হয়েছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে এ ব্যাপারে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এরকম ভালো ভালো সিনেমার আপডেট পেতে, রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আর আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।